আপনারা দেখছেন দিগন্ত খবর। জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ, দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ প্রধান সংবাদ। শুরুতেই হেডলাইন্স। ওর জন্য চোর স্লোগান শুনতে হচ্ছে, মমতাদিকে বাঁচতে হবে, আমি না অভিষেক। অপমানে রুষ্ট কল্যাণের চরম বার্তা দিদিকে। এবার জাহাঙ্গীর, হাফ প্যান্ট পরিয়ে পুষ্পাকে ফলতায় ঘোরালো পুলিশ, নিয়ে গেল বাড়ি দলীয় দপ্তরে। নিজের দেশের মানুষের চূড়ান্ত অমানবিকতার শিকার হলেন পোষণ করা বাংলাদেশি হিন্দু বৃদ্ধ, শেষ পর্যন্ত তাকে স্বীকার করল বিজেপি। পুরসভার ইস্তফার ধাক্কা, নাগরিক সমস্যা মেটাতে মন্ত্রীকে বলুন, কর্মসূচির উদ্যোগ পুরমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজ করব, সাংসদ পদ থেকে ইস্তফার পর দলবদলের ইঙ্গিত প্রকাশ শিকের। দিল্লি থেকে কলকাতায় ফিরে প্রথমে বাড়ি, তারপর হাইকোর্টের ডেডলাইন মেনে ভবনে অভিষেক। বসিরহাটের পুকুরে অস্ত্রের খনি, এসটিএফের অভিযানে উদ্ধার 16টি বন্দুক ও হাজার হাজার কার্তুজ। ভোটের আগেই খেলা শেষ, কর্ণাটকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যাচ্ছেন খার্গে ও পবন খেরা। রাজ্য জুড়ে প্রথমবার 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন, জেলা স্তরে এক গুচ্ছ কর্মসূচির নির্দেশ। গ্রেপ্তার রাজপুর সোনারপুর পৌরসভার আর এক কাউন্সিলর, ধৃতকে লক্ষ্য করে ডিম, উঠল চোর স্লোগানও। বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি, ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন। কলকাতা বিমানবন্দরে অভিষেককে দেখে চোর স্লোগান, সই জাল কাণ্ডে পৌঁছলেন ভবানী ভবন। রাজারহাট গোপালপুরে অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল ত্রাণ সামগ্রী, বিজেপি বিধায়কের উপস্থিতিতেই তল্লাশি। ঔদ্ধত্য মানতে পারছি না, ওর জন্য দলটা শেষ হয়েছে, অভিষেকের মামলা থেকে সরলেন কল্যাণ। গোপন গোপন ভাব, করোনার ছবি নাকি? বিমানবন্দর থেকে মুখ ঢেকে বেরোতেই বেসুরো সায়নী ঘোষকে তীব্র কটাক্ষ কুণালের। সারাশি চাপে অভিষেক, ডিজে বাজবে, হুঁশিয়ারি, মামলাও তদন্তভার এবার সিআইডির হাতে, কবে হাজিরার ডাক। গ্রেপ্তার তৃণমূলের বচ্চন, বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে ধৃত টিএমসি যুব সভাপতি, কী অভিযোগ? যোগী সরকারের মাস্টার স্ট্রোক, 3 তালাক ও অ্যাসিড আক্রান্তদের পাকা বাড়ি, বিনামূল্যে চিকিৎসা দেবে উত্তরপ্রদেশ। যদি সবই জানো তাহলে উকিলের কাছে আসার কি দরকার ছিল? অভিষেকের 12:50 মেসেজেই বিরক্ত শেষন্নর। এটা পার্থ চট্টোপাধ্যায়ের ঘর, শুনেই মন্ত্রী বলে উঠলেন, আগে পুজো করব, তারপর বসবো। আলিপুরে জেলা পরিষদ ভবনে বিধ্বংসী আগুন, প্রমাণ লোপাটের ষড়যন্ত্র, তুঙ্গে রাজনৈতিক তরজা। আমরাই আসল তৃণমূল, আমাদের সঙ্গেই 20 সাংসদ, এনডিএতে যোগ দেওয়ার ঘোষণা কাকলির। নারী পাচারের বড় চক্রের হদিশ রাজস্থানে, পুরনো নাবালিকাকে পাচারকারীদের হাত থেকে উদ্ধার পুলিশের, ধৃত 11 জন। দল ভাঙার মুখে তৃণমূল, 1000 কোটির বিশাল সম্পত্তি কার দখলে, নজরে 3 শক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। মাটি খুঁড়তেই একের পর এক প্লাস্টিকের বস্তায় বেরিয়ে আসছে বিপুল পরিমাণ চাঞ্চল্যকর এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে তীব্র শোরগোল পড়ে গিয়েছে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার মহকুমার সরিষার হিঞ্জাবেরিয়া এলাকায়। মাটির নিচে ঠিক কত পরিমাণ ওষুধ লুকিয়ে রাখা হয়েছে তা নিশ্চিত করতে শেষ পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় নামতে হয়েছে জেসিবি। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ ওষুধের মোট বাজার মূল্য কয়েক কোটি টাকা বলে দাবি করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, সরকারি ও বেসরকারি স্তরের এত বিপুল পরিমাণ ওষুধ কোথা থেকে এলো? এর পেছনে কি কোনো বড়সড় জাল ওষুধ পাচার চক্র কাজ করছে, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে কোনো গভীর রাজনৈতিক দুর্নীতি? রহস্যভেদে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ড্রাগ কন্ট্রোল বোর্ডের সদস্য এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুরুলিয়া কোস্টাল থানার পুলিশ। উদ্ধার হওয়া এই কোটি কোটি টাকার ওষুধের বস্তাগুলি ঘিরে সবচেয়ে বড় চাঞ্চল্য ছড়িয়েছে একটি বিশেষ কারণে। মাটিতে পুঁতে রাখা প্রতিটি ওষুধের পাত ও প্যাকেটের গায়ে তৃণমূলের কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা স্থানীয় সাংসদ স্বপ্নের প্রকল্প সেবাশ্রয়ের অফিসিয়াল লোগো লাগানো রয়েছে। তাই স্বভাবতই চরম অস্বস্তিতে পড়েছে জোড়াফুল শিবির। কেন সাধারণ মানুষের জন্য আনা কোটি টাকার ওষুধ এভাবে মাটির নিচে লোকচক্ষুর আড়ালে পুঁতে রাখা হয়েছিল, তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে হাজারো প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্রাউন প্রিন্সকে তুলোধনা করে পরিষদীয় দল ভেঙে দিয়েছেন সংখ্যাগরিষ্ঠ তৃণমূল বিধায়ক। একই ছবির সংসদেও দলের এই ভাঙন পর্বে যিনি জোর গলায় মমতার পাশে দাঁড়িয়েছিলেন, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার বিদ্রোহী। বিধানসভা ভোটে বিপর্যয়ের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেখেছেন একের পর এক তৃণমূল নেতা।
ক্রাউন প্রিন্সকে তুলোধনা করে পরিষদীয় দল ভেঙে দিয়েছেন সংখ্যাগরিষ্ঠ তৃণমূল বিধায়ক। একই ছবি সংসদেও। দলের এই ভাঙন পর্বে যিনি জোর গলায় মমতার পাশে দাঁড়িয়েছিলেন সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার বিদ্রোহী। অভিষেকের ঔদ্ধত্যে রীতিমতো চটে গিয়ে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদের ঘোষণা, মমতাদিকে বেছে নিতে হবে, দলে কে থাকবে আমি না অভিষেক। এদিন বিধায়কদের সই জালকাণ্ডে রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে অভিষেকের দায়ের করা মামলা থেকে সরে দাঁড়িয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ওপরে ক্ষোভ উগরে দেন কল্যাণ। তার মন্তব্য, ওর জন্য দলটা শেষ হয়েছে, তারপরেও উদ্ধত ভাব যায়নি। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। সকালে সই জালকাণ্ডে রক্ষা কবচ চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে যে মামলাটি করেছিলেন তার শুনানি হয় বৃহস্পতিবার। কল্যাণের দাবি, বুধবার রাতে তার পুত্রকে জানানো হয় অন্য আইনজীবী মামলাটির জন্য সওয়াল করবেন। তারপরেই মামলা থেকে সরে দাঁড়িয়ে অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কল্যাণ। বলে, আমি অভিষেকের মামলা ছেড়ে দিয়েছি। কি উদ্ধত রে বাবা, কাল বুধবার আমি ওর মামলার কথা আদালতে উল্লেখ করলাম, মমতাদির বাড়িতে সিআইডির যাওয়ার বিষয়টিও তুললাম। অভিষেকের মামলাটা কোনো কারণে কাল কোর্ট সরেনি। আমরা বিচারপতি কৌশিক চন্দ্রকে বলি এটা জরুরি ভিত্তিতে শুনুন, আজ শুনানি হতো। তারপরেই কল্যাণের সংশোধন, কাল রাত 12:30টায় আমার ছেলেকে ফোন করে বলা হয়েছে জুনিয়র অয়ন এই মামলায় সওয়াল করবে। আমাকে ডাস্টবিনের মতো ব্যবহার করা হচ্ছে। আমি বলে দিয়েছি অভিষেকের সঙ্গে থাকবো না। এই পেশায় 45 বছর আছি, এই উদ্ধত মনোভাব মেনে নেব না। আমি মমতাদিকে বলবো, হয় অভিষেককে রাখুন, আমাদের ছেড়ে দিন, নয় আমাদের রাখুন, অভিষেককে সরান। ঝাড়গ্রামের বিনপুরে আইসিডিএস কেন্দ্রের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল 30 জন মা ও শিশু। খাবারের টিকটিকি মেলার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিনপুর 1 নম্বর ব্লকের আখড়াগোড়া এলাকায়। অসুস্থদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে আখড়াগোড়া আইসিডিএস সেন্টারে মা ও শিশু মিলিয়ে মোট 61 জনকে পুষ্টিকর খিচুড়ি পরিবেশন করা হয়েছিল। কিন্তু খাবার কিছুক্ষণের মধ্যেই একের পর এক শিশুর বমি, মাথা ঘোরা এবং তীব্র শারীরিক অস্বস্তি শুরু হয়। একই উপসর্গ দেখা দেয় উপস্থিত মায়েদের মধ্যেও। অভিভাবকদের দাবি, শিশুদের খাওয়ানোর সময় খিচুড়ির পাত্রে একটি মরা টিকটিকি ভাসতে দেখা যায়। এই খবর ছড়াতেই কেন্দ্র জুড়ে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি অসুস্থ 30 জনকে উদ্ধার করে লালগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। বর্তমানে সেখানে চিকিৎসকদের কড়া নজরদারিতে সকলের চিকিৎসা চলছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই চরম গাফিলতি ও খাবারের স্বাস্থ্যবিধি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন ক্ষুব্ধ অভিভাবকেরা। খবর পাওয়া মাত্রই লালগড় হাসপাতালে পৌঁছান বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস এবং লালগড় থানার আইসি সঞ্জীব ঘোষ। তারা অসুস্থ শিশু ও মায়েদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং উপযুক্ত চিকিৎসার আশ্বাস দেন। সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে লালগড় থানার পুলিশ ও ব্লক প্রশাসন। সংসদে কার্যত তাসের ঘর তৃণমূল কংগ্রেস। সবেমাত্র সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেব রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন। এবার সেই দলেই নাম লিখিয়েছেন। বৃহস্পতিবার তিনি তৃণমূল সাংসদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। আর তারপরেই বিরাট ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন উত্তরবঙ্গের এই পরিচিত নেতা। তার কথায়, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজ করব। তৃণমূলের তরুণ প্রজন্মের নেতাদের মধ্যে প্রকাশ চিক বড়াইককে গুরুত্বপূর্ণ মুখ হিসেবেই দেখা হতো। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই তার পরিচিত রাজনৈতিক মহলে। তিনি এখন তৃণমূলের রাজ্যসভা সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন। কেন এই সিদ্ধান্ত, সেটাও খোলসা করেছেন বড়াইক। সংবাদ মাধ্যম তিনি বলেন, বাংলার বিধানসভা নির্বাচনে জনতা সিদ্ধান্ত নিয়েছেন। জনতা জনার্দনের ওপর কেউ নেই। যা ফলাফল হয়েছে সেটাই মেনে নিতে হবে। ভোটের ফল দেখেই এই পদত্যাগের সিদ্ধান্ত। এরপরে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন, শুভেন্দু অধিকারী আমাদের দাদা। মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দেবেন সেভাবে কাজ করব। তাহলে কি তার পরবর্তী রাজনৈতিক গন্তব্য বিজেপি হতে চলেছে? এই প্রশ্নের অবশ্য সরাসরি কোনো উত্তর দেননি প্রকাশ চিক বড়াইক। বরং তার কথায়, আমার বয়স কম, রাজনীতিতে আমি দিনে কি হবে, আগামী দিনে কি হবে সেটা এখনই বলতে পারবো না, সময় বলবে। ভবিষ্যতে কি হবে জানি না। তবে তিনি স্পষ্ট করেছেন, পদত্যাগের বিষয় নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কোনো কথা বা আলোচনা হয়নি। তার আর অন্য কোনো সাংসদও ইস্তফা দেবেন কিনা তা তিনি জানেন না। তার এই সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত। প্রসঙ্গত, উত্তরবঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রকাশ চিক বড়াইককে সামনে আনতে চেয়েছিল তৃণমূল। এমনকি চলতি বছরের বিধানসভা নির্বাচনে তাকে প্রার্থী করার সম্ভাবনাও দলীয় মহলে আলোচিত হয়েছিল বলে জানা গিয়েছে। যদিও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী কয়েকদিনে তার অবস্থান স্পষ্ট হলে তবেই বোঝা যাবে এই পদত্যাগের নেপথ্যে ব্যক্তিগত সিদ্ধান্ত, রাজনৈতিক মতপার্থক্য নাকি অন্য কোনো কারণ রয়েছে।
গত 8ই জুন নেপাল সীমান্ত থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সূত্রের খবর, নেপাল সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিলেন পুষ্পা। এবার তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে হাফ প্যান্ট পরিয়ে ফলতায় ঘোরালো পুলিশ। তবে অন্যান্য জায়গার মতো এক্ষেত্রে কোমরে দড়ি পরানো হয়নি। বৃহস্পতিবার ফলতার রাস্তায় তার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল জাহাঙ্গীরকে, তৃণমূলের দপ্তরেও নিয়ে যাওয়া হয়েছিল তাকে। সেখানে তার উপস্থিতিতে তল্লাশি চলে অভিযান। তোলাবাজির অভিযোগের প্রেক্ষিতে ঘটনার পুনর্নির্মাণও করা হয় বলে পুলিশ সূত্রে খবর। গত 8ই জুন নেপাল সীমান্ত থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সূত্র মারফত এও জানা যায় যে নেপাল সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিলেন পুষ্পা। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছে যান এসটিএফের আধিকারিকরা। পাকড়াও করা হয় ফলতার পরাজিত তৃণমূল প্রার্থীকে। তারপরে নিয়ে আসা হয় কলকাতায়। গত 21শে মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হয়েছিল। নির্বাচনের 48 ঘন্টা আগে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান জাহাঙ্গীর। সাংবাদিক বৈঠক করে তিনি বলেছিলেন, আমার স্বপ্ন ছিল সোনার ফলতার। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছেন। সেই জন্য আমি 21শে মে যে পুনর্নির্বাচন আছে সেই লড়াই থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। ভোটের 48 ঘন্টা আগে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেও ইভিএমে তৃণমূলের প্রতীকের পাশে জাহাঙ্গীরের নাম ছিল। 7,783টি ভোট পান তিনি। ভোটের সময় জাহাঙ্গীরের ঝুঁকে গান এই সংলাপ ঘিরে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। ফলতার নির্বাচনের আগে জাহাঙ্গীরের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। ফলতা থানায় দায়ের হওয়া একাধিক মামলা রয়েছে জাহাঙ্গীরের নামে। তোলাবাজির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এবার এলাকায় ঘোরানো হলো। রাজ্য জুড়ে একাধিক পুরসভায় মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলররা পদত্যাগ করছেন। এর জেরে পুরো পরিষেবা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। সাধারণ মানুষ ন্যূনতম পরিষেবা পাচ্ছেন না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে আধিকারিকদের সহযোগিতায় পুরো পরিষেবা দেওয়ার চেষ্টা করছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে উদ্যোগী হয়েছেন পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলতে বিশেষ কর্মসূচির কথা ভাবনা চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বিগত সরকারের আমলে টক টু মেয়র অনুষ্ঠান হতো। এবার সাধারণ মানুষের সমস্যা শুনতে বিশেষ কর্মসূচি চালু করা হবে বলে জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। একটি টেলিফোন নম্বর দেওয়া হবে বলে জানানো হয়েছে। নির্দিষ্ট একটি দিনে সেই নম্বরে ফোন করলেই সরাসরি মন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবেন সাধারণ মানুষ। নিজেদের এলাকায় পুরসভা সংক্রান্ত সমস্যার কথা জানাতে পারবেন তারা। যে সকল পুরসভাগুলোতে মেয়র, চেয়ারম্যান নেই সেই জায়গাগুলোকে প্রাধান্য দেওয়া হবে। সপ্তাহে একটি করে দিন, কয়েক ঘন্টা সময় দেওয়া হবে এক একটি পুরসভা এলাকাকে। ওই সকল এলাকার মানুষ ওই নির্দিষ্ট দিনে মন্ত্রীকে নিজের সমস্যার কথা জানাতে পারবেন। টক টু মেয়রের বদলে টক টু মিনিস্টার বা সমস্যার সমাধানে মন্ত্রী নাম হতে পারে এই কর্মসূচির। এই বিষয়ে মন্ত্রী জানিয়েছেন, তৃণমূলের মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলররা কী করছেন সবাই দেখতে পাচ্ছেন। সামনেই বর্ষাকাল, এই সময় মানুষকে পরিষেবা না দিয়ে সবাই পালিয়ে যাচ্ছেন। রাজ্য সরকারকে বেকায়দায় ফেলতেই এই ধরনের কাজ করা হচ্ছে, কিন্তু তাদের পরিকল্পনা সফল হবে না। আধিকারিকরা লড়াই চালাচ্ছেন মানুষের সমস্যা জানতে। সরাসরি তিনি কথা বলবেন বলেও জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আগেভাগে জানিয়ে দেওয়া হবে সময়সূচি। ফোনের পাশাপাশি ভিডিও কলের মাধ্যমে কর্মসূচি করা যায় বলে কিনা চেষ্টা চলছে। পূর্ব মেদিনীপুরের বাসিন্দা অনন্যা পাল 8ম শ্রেণীর ছাত্রী, খুবই মেধাবী, স্কুলের ফার্স্ট গার্ল, ভবিষ্যতে চিকিৎসক হতে চাইছে। কিন্তু মেয়ের স্বপ্ন পূরণ কীভাবে হবে চিন্তায় পড়ে গিয়েছেন তার বাবা মা। আর্থিকভাবে সচ্ছল পরিবার নয় তাদের। ডাক্তারি পড়ার খরচ কীভাবে চালাবেন? আবার বীরভূমের আরেক পরিবারের চিন্তা, মেয়ের বিয়ের টাকা কীভাবে জোগাড় করবেন। সব সমস্যার মুশকিল আসান করতে পারে কেন্দ্রের একটি জনপ্রিয় প্রকল্প, সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই প্রকল্প থেকে 75 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেতে পারেন আপনি। তবে দেখা গিয়েছে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পে সঙ্গে এখনও অবগত নন বহু ভারতীয়। সেক্ষেত্রে সুকন্যা সমৃদ্ধি যোজনা কি, কারা ও কী কী সুবিধা পেতে পারেন জেনে নিন। সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুকন্যা সমৃদ্ধি যোজনা সাধারণত মেয়েদের প্রকল্প। এই প্রকল্প যদি প্রথম থেকেই একটু একটু করে টাকা জমা শুরু করেন তাহলে দেখা যাবে একটা নির্দিষ্ট সময়ে ভালো রিটার্ন পাচ্ছেন। কেন্দ্রে এই প্রকল্পে ভালো সুদ দেয়। এই প্রকল্পের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনায় একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে। নিজের দেশের এক হিন্দু বৃদ্ধের সঙ্গে চূড়ান্ত বর্বর আচরণ করল বাংলাদেশিরা। ভারতীয় তকমা দিয়ে জুতো পেটা করা হয় তাকে। ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় বাংলাদেশের সীমান্ত থেকে। মঙ্গলবার 9 জুন গভীর রাত থেকে জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর রামরামপুর সীমান্তের 1082 নম্বর আন্তর্জাতিক পিলারের কাছে নো ম্যানস ল্যান্ড অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে বৃদ্ধের।
বুধবার 10ই জুন বিকেল পর্যন্ত এমন অমানবিক দৃশ্য দেখা গেছে। জানা গেছে ষষ্ঠর্ধ ওই বৃদ্ধের নাম ষষ্ঠীচন্দ্র বর্মন, বাবার নাম বাবুচন্দ্র বর্মন, বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি থানার অন্তর্গত চান্দলাই গ্রামে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে মানসিকভাবে অসুস্থ ওই বৃদ্ধ গত 2 মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। পরিবারের লোকজন তার পরিচয় নিশ্চিত করলে বৃদ্ধকে বকশীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপি জানিয়েছে, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কথিত পুশিনের শিকার বৃদ্ধের নাম ষষ্ঠীচন্দ্র বর্মন এবং তিনি বাংলাদেশি নাগরিক। প্রায় 24 ঘন্টা নো ম্যানস ল্যান্ডে অবস্থানের পর তাকে উদ্ধার করে বকশীগঞ্জ থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়। ভোট গ্রহণের আর প্রয়োজনই পড়ল না। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনই নাটকীয় মোড় কর্ণাটকের রাজ্যসভা নির্বাচনে। কোনোরকম ভোটাভুটি ছাড়াই দক্ষিণ ভারতের এই রাজ্য থেকে সংসদের উচ্চকক্ষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং কংগ্রেসের জাতীয় মুখপাত্র পবন খেরা। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়েছে। কর্ণাটকের শূন্য হওয়া 4টি রাজ্যসভা আসনের মধ্যে 3টিতে কংগ্রেস এবং 1টিতে আসনে বিজেপিতে প্রার্থী হয়েছিল। কিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়? কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী 25শে জুন কর্ণাটকের 4 রাজ্যসভা সংসদের মেয়াদ শেষ হচ্ছে। এই তালিকায় খোদ মল্লিকার্জুন খার্গে ছাড়াও ছিলেন জেডিএস সুপ্রিমো তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া এবং বিজেপির 2 সাংসদ ইরান্না কাদাদি ও নারায়ণ কোরাগাপ্পা। আগামী 18ই জুন কর্ণাটক বিধানসভার বিধানসৌধে এই 4 আসনের জন্য ভোট গ্রহণের কথা ছিল। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন অর্থাৎ সোমবার পর্যন্ত এই 4টি আসনের জন্য মোট 5 জন প্রার্থী মনোনয়ন পেশ করেছিলেন। ফলে লড়াই অবধারিত, কিন্তু স্ক্রুটিনির সময় নির্দল প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দেন নির্বাচনী আধিকারিকরা। এরপর বৃহস্পতিবার ছিল নাম প্রত্যাহারের শেষ দিন। ময়দানে 4টি আসনের জন্য মাত্র 4 জন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ায় নিয়ম মেনে তাদের সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়। নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার বড়ুয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিআইডি। বৃহস্পতিবার বিকেলে বড়ুয়া থানার আন্দিগ্রামে থাকা তার বসতবাড়ি 7 কোড়ি ভবনে সিআইডি আধিকারিকদের একটি দল পৌঁছায়। মুর্শিদাবাদে বড়ুয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ককে পরপর 2বার গ্রেপ্তার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বর্তমানে জেলেই রয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। নিয়োগ দুর্নীতি মামলায় বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে সিবিআই। গত 2024 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে দুর্নীতির মামলায় জামিনে মুক্তি পান জীবনকৃষ্ণ সাহা। এরপর 2025 সালের আগস্ট মাসে ইডির হাতে গ্রেপ্তার হন বড়ুয়ার প্রাক্তন বিধায়ক, বর্তমানে জেলবন্দি প্রাক্তন বিধায়ক। এবার তার বাড়িতে হানা দিলেন সিআইডির আধিকারিকরা। নিয়োগ দুর্নীতি মামলায় বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে সিবিআই। তার বাড়িতে তল্লাশি চালিয়ে এবং দিনভর জিজ্ঞাসাবাদের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে গ্রেপ্তার করেন। সে সময়েও প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তৎকালীন বিধায়ক নিজের মোবাইল ফোন বাড়ির পিছনের পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। তবে তাতেও শেষ রক্ষা হয়নি। জীবনকৃষ্ণর বিরুদ্ধে অভিযোগ ছিল তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে নিজের এলাকার বহু মানুষের চাকরির জন্য সুপারিশ করেছিলেন। মোটা টাকার বিনিময়ে সেসব চাকরি পাইয়ে দিয়েছিলেন বড়ুয়ার তৎকালীন বিধায়ক। তার বাড়ি থেকে তার কিছু প্রমাণও মেলে বলে দাবি করে সিবিআই। গত 2024 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে দুর্নীতির মামলায় জামিনে মুক্তি পান জীবনকৃষ্ণ সাহা। এরপর 2025 সালের আগস্ট মাসে ইডির হাতে গ্রেপ্তার হন বড়ুয়ার প্রাক্তন বিধায়ক, বর্তমানে জেলবন্দি প্রাক্তন বিধায়ক। এবার তার বাড়িতে হানা দিলেন সিআইডির আধিকারিকরা।